হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি জিওসির সেকেন্ড লেকচার নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা খুব ভালো আছো এবং অ্যাজ আই সেড ইন দ্য লাস্ট ক্লাস, জিওসি কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো সেখানে আগের দিন আমরা বেসিক ফান্ডামেন্টাল বেশ কিছু জিনিস শিখেছিলাম। আজকে আমরা ফার্দার জিওসির মধ্যে ঢুকছি এবং এখানেও আরও কিছু ফান্ডামেন্টালস আমাদের বুঝতে হবে। তো চলো, উইদাউট এনি ডিলে লেট আস স্টার্ট। ফার্স্ট তোমাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে দ্য এনার্জি ডায়নামিক্স অফ অ্যান অর্গানিক রিয়াকশন। এনার্জি ডায়নামিক্স। Now what exactly do we mean by energy dynamics? দেখো, মানে এভরিথিং which happens is controlled by thermodynamics. Thermodynamics মানে কি? মানে how energy flows, how the different thermodynamic aspects behave, সেইটার উপর কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে। একটা কেমিক্যাল রিয়াকশনও তার এক্সেপশন নয়, এবং কেমিক্যাল রিয়াকশনের মধ্যেও কিন্তু এনার্জি ডায়নামিক্স প্লেজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল ইন ডিটারমাইনিং যে কোন রুটে রিয়াকশনটা হবে, কি প্রোডাক্ট হবে ইত্যাদি, রাইট? তো এই যে এনার্জির যে ডায়নামিক্সটা, সেইটা আমরা ফার্স্টে চলো বুঝে নিই, ঠিক আছে? দেখো, ব্যাপারটা হচ্ছে যে ধরো আমি যদি এরকম একটা গ্রাফের মাধ্যমে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে তুমি দেখো যে এই গ্রাফে আমরা কি কি প্লট করতে চাইছি। উই আর বেসিক্যালি ট্রাইং টু প্লট the energy at the different stages of the reaction. তাহলে এই দিকে আমি একটা রিয়াকশন হচ্ছে কন্টিনিউয়াসলি, স্টার্টিং ফ্রম দ্য রিয়াক্ট্যান্টস টিল দ্য ফাইনাল প্রোডাক্টস আর ফর্মড। এই পুরো প্রসেসটা চলাকালীন এনার্জি কেমনভাবে ভ্যারি করবে আমরা সেইটাই বোঝবার চেষ্টা করছি। তাহলে বেসিক্যালি ইন দিস ডিরেকশন উই আর প্লটিং দ্য স্টেজ অফ দ্য রিয়াকশন, বা যেটাকে আমরা বলি রিয়াকশন কোঅর্ডিনেটস, স্টেজ অফ দ্য রিয়াকশন, অর ইউ ক্যান সে দিজ আর reaction coordinates. বেশ, এখন যে কোনো রিয়াকশনের স্টার্টিং পয়েন্ট কি? ডেফিনেটলি কোনো একটা দুটো তিনটে হোয়াটএভার জিনিস এসে রিয়াকশনটা শুরু করবে, তার মানে দ্য স্টার্টিং পয়েন্ট উইল অলওয়েজ বি দ্য রিয়াক্ট্যান্টস, রাইট? তো ধরে নাও যে এই স্টার্টিংটা রিয়াক্ট্যান্টসের যে টোটাল এনার্জি, রিয়াক্ট্যান্টের তো নিজস্ব একটা ইন্টারনাল এনার্জি ইত্যাদি সব থাকবে, তো সেই যে এনার্জিটা ধরে নাও সেটা এখানে কোথাও একটা, সে দিজ আর দ্য রিয়াক্ট্যান্টস, রাইট? এইবার এই যে রিয়াক্ট্যান্ট এনার্জি আমরা এখানে লিখলাম, যখন প্রোডাক্ট হবে প্রোডাক্টের এনার্জি রিয়াক্ট্যান্টের এনার্জি থেকে কম হবে না বেশি হবে? ফার্স্ট কথা হচ্ছে এইটা। এখন দেখো, দুরকমই হতে পারে, তোমরা জানো, there might be endothermic reactions, there might be exothermic reactions. Endothermic এ কি হয়? Energy is absorbed, heat is absorbed by the reactants, right? সারাউন্ডিং থেকে অ্যাবজর্ব করে নেবে, ঠিক? তো তার মানে আলটিমেটলি রিয়াক্ট্যান্টের যা এনার্জি ছিল তার সঙ্গে সারাউন্ডিং থেকে হিট নিয়ে অ্যাবজর্বড হলো, সো ফাইনালি প্রোডাক্টের যে এনার্জি দ্যাট উইল বি সামওয়্যার হিয়ার, রাইট? ধরো এটা হচ্ছে প্রোডাক্টসের এনার্জি, রাইট? ওকে, তাহলে দিস ইজ বেসিক্যালি দ্য কেস ফর এন্ডোথার্মিক, রাইট? এবং এটাই যদি আবার উল্টোটা হয়, ধরা যাক যদি আমি বলি যে আরেকবার এঁকেই নিলে ভালো হতো মনে হচ্ছে। where to copy. ওকে, সো এইখানে ধরো আমরা পাশে এখানে এক্সোথার্মিকের কেসটা করছি, ঠিক আছে? হচ্ছে না, ছেড়ে দিই, নতুন করেই এঁকে নিই। অ্যান্ড ওকে, সো
আগেন দ্য সেম থিং, এখানে ধরে নাও হচ্ছে এনার্জি এবং এখানে হচ্ছে দ্য রিয়াকশন কোঅর্ডিনেটস, রাইট, মানে স্টেজ অফ দ্য রিয়াকশন, যে কোন স্টেজে রিয়াকশনটা এখন রয়েছে, রাইট। এবার ধরো যদি এটা এক্সোথার্মিক রিয়াকশন হয় তাহলে কি হয়, তাহলে ধরা যাক যে রিয়াক্ট্যান্টের এনার্জিটা এইখানে, এবং এক্সোথার্মিক মানে তোমরা জানো যে আফটার দ্য রিয়াকশন দ্য এনার্জি উইল বি রিলিজড ইনটু দ্য সারাউন্ডিংস, রাইট। তো তার মানে হিট বেরিয়ে যাচ্ছে, তো তার মানে এই যে রিয়াক্ট্যান্টের যা এনার্জি ছিল ডেফিনেটলি প্রোডাক্টের এনার্জি তার থেকে কম হবে, রাইট। তার মানে প্রোডাক্টের এনার্জিটা এরকম কোথাও একটা থাকবে, রাইট। অ্যান্ড দিস গ্যাপ, এই যে গ্যাপটা এনার্জির, দিস ইজ বেসিক্যালি দ্য হিট উইচ ইজ গিভেন অফ, রাইট। আর এখানে হচ্ছে এই এনার্জিটা হচ্ছে দ্য হিট উইচ ইজ অ্যাবজর্বড, রাইট। বোঝা গেল? পরিষ্কার? আচ্ছা, খুব ভালো কথা। তো এইবার ধরো, আর এটা হচ্ছে তাহলে আমার এক্সোথার্মিকের কেস, সো এক্সো। ওকে, নাও দ্য কোয়েশ্চেন ইজ রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট কীরকমভাবে যাবে? এটা কি এরকম চলে যাবে সোজা, যে এখান থেকে এইখানে এনার্জি চলে গেল, রিয়াকশনটা এইভাবে এনার্জির ডায়নামিক্সটা হলো, বা এখানে এরকমভাবে এনার্জি ডায়নামিক্সটা হলো, এটা কি হবে? দ্য আনসার ইজ নো। এরকমভাবে ডিরেক্টলি মানে একদম লিনিয়ারলি এনার্জি বেরিয়ে প্রোডাক্টে পৌঁছে গেল, এরকম কিন্তু হবে না। কেন হবে না? কারণ তোমরা জানো যে এনি কেমিক্যাল রিয়াকশন, মানে তুমি রিয়াক্ট্যান্ট নিয়েছো, রিয়াক্ট্যান্টটা ভাঙবে, চুরবে বা কিছু একটা জুড়বে, ঠিক করার পরে ফাইনালি তুমি একটা প্রোডাক্ট পাবে। তো এই যে ভাঙা জোড়ার খেলাটা, এগুলো কি বেসিক্যালি উই আর ব্রেকিং বন্ডস অর মেকিং বন্ডস, রাইট। এই যে ব্রেকিং অ্যান্ড মেকিং বন্ডস, তাহলে মধ্যিখানে কোথাও একটা অনেকগুলো বন্ড ভাঙছে, জুড়ছে, সেই সময়তে দ্য টোটাল এনার্জি অফ দ্য সিস্টেম উইল রাইজ, ইট উইল রাইজ আ লট। তার মানে আমার ডায়নামিক্সটা এই রকম কিছু একটা হবে, যে এইখান থেকে এরকম উঠে এখানে ফাইনালি নামলো, এখানেও তাই এরকম উঠলো, এরকম নামলো, ঠিক। তাহলে উই আর গেটিং আ পিক সামওয়্যার, রাইট, উই আর গেটিং আ পিক সামওয়্যার। দিস পিক is called the transition state. ট্রানজিশন কথাটার মাধ্যমেই বুঝতে পারছো যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হবে, তার মাঝামাঝি মধ্যবর্তী কোনো একটা জায়গাতে যেখানে ট্রানজিশনটা হচ্ছে, ইট নিডস আ লট অফ এনার্জি, অ্যান্ড দ্য এক্সট্রা এনার্জি দ্যাট ইট ইজ নিডিং, মানে এই ধরো রিয়াক্ট্যান্টের এনার্জি ছিল, দিস ওয়াজ দ্য রিয়াক্ট্যান্টস এনার্জি লেভেল, দিস ইজ দ্য পিক এনার্জি লেভেল, রাইট। এই যে এনার্জিটা লাগলো, that is called the activation energy, তো এটা তোমরা আবার যখন 12-এ কেমিক্যাল কাইনেটিক্স পড়বে তখন আবার এটা নিয়ে ডিটেলে আলোচনা তোমরা দেখতে পাবে। সিমিলারলি এখানেও তাহলে দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট, রাইট, দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট, এবং এই যে এনার্জিটা লাগলো ফ্রম দ্য রিয়াক্ট্যান্টস এনার্জি টু দ্য পিক, দিস উইল বি কল্ড দ্য অ্যাক্টিভেশন এনার্জি, ঠিক। তাহলে এখানে লিখে দিচ্ছি আমি আরেকবার, EA is basically the activation energy and it has all, এটাকে সবসময় তোমাকে ক্যালকুলেট করতে হবে from the reactants in that stage of the reaction till the peak, till the next peak you are observing, okay। তো এইভাবে ঘটনাটা ঘটে। দেখো রিয়াক্ট্যান্টের কাছে একটা সার্টেন এনার্জি ছিল, আর একটা এক্সট্রা এনার্জি ওর লাগছে ইন অর্ডার টু ক্রস দ্যাট ব্যারিয়ার। এটা একটা ব্যারিয়ারের মতো, তো ইটস লাইক এ হিল, রাইট, এনার্জি হিল। তো এটাকে যদি ক্রস করতে পারে তাহলেই কিন্তু রিয়াকশনটা হবে, তাই তো। সো দিস ইজ দ্য এনার্জি ডায়নামিক্স ফর অ্যান অর্গানিক রিয়াকশন অর ফর দ্যাট ম্যাটার এনি রিয়াকশন। এবার দেখো অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে একটা রিয়াকশনের মধ্যে তুমি হয়তো এরকম মাল্টিপল স্টেজেস পেতে পারো। দেখো সব রিয়াকশনই তো একটাই মাত্র স্টেপে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হয়ে গেল সেরকম হয় না। মানে আমি বলতে চাইছি যে ধরো এই প্রথম যে কেসগুলো আমরা আঁকলাম, দিস ইজ সামওয়াট লাইক যে ধরো A প্লাস বি রিয়াক্ট করলো, ডিরেক্টলি C+D তৈরি হয়ে গেল। তো তাহলে ইট ইজ আ সিঙ্গেল স্টেপ রিয়াকশন, সেখানে তুমি এরকম একটা ডায়নামিক্স দেখতে পাবে। এবার ধরো একটা এরকম রিয়াকশন মাল্টি স্টেজে হচ্ছে, অর্থাৎ ধরো A প্লাস বি গিভস ইউ সি, সি গিভস ইউ ডি প্লাস ই, ঠিক, এবং আরও হতে পারে এরকম স্টেজ। তাহলে নেট রিয়াকশনটা কি? নেট রিয়াকশনটা হচ্ছে A প্লাস বি গিভিং ইউ
ডি প্লাস ই, রাইট? কিন্তু মধ্যিখানে কোথাও একটা সি বলে কিছু তৈরি হয়েছিল, যেটা তুমি নেট রিয়াকশনে আর দেখতে পাচ্ছ না, বাট তৈরি তো হয়েছিল। সো সাচ স্টেটস, যেটাকে তুমি ডিসক্রিটলি দেখতে পাচ্ছ রিয়াকশনের ভেতরে, দিজ আর কল্ড ইন্টারমিডিয়েটস। বেশ, এবার এই ধরনের রিয়াকশনের ডায়নামিক্সটা তাহলে কেমন দেখতে হবে চলো দেখে নেওয়া যাক। ধরো আগেন দ্য সেম ডায়াগ্রাম, এখানে ধরো এনার্জি এবং এখানে হচ্ছে রিয়াকশন কোঅর্ডিনেটস, রাইট? ওকে, তাহলে এই ধরনের কেসে রিয়াকশন ডায়নামিক্স উইল বি সামথিং লাইক দিস। ধরো তুমি শুরু করলে এখান থেকে, দিস আর দ্য রিয়াক্ট্যান্টস, মানে কোনটা? এই এ প্লাস বি, রাইট? এইবার এইটা তাহলে কোথাও একটা গিয়ে এরকম একটা জায়গাতে আসবে, হুইচ ইজ দ্য সি। এই যে সিটা তৈরি হয়েছে, মানে সি মানে আমি বলেছি এটাকে ইন্টারমিডিয়েট, সো নাম দিয়ে দিলাম আই বা ইন্টারমিডিয়েট, ঠিক? তো এবার এই যে স্টেজটা এইটাতে যখন যাচ্ছে তখনও তো এরকম একটা হিলের মধ্যে দিয়েই যাবে নাকি, রাইট? তাহলে দিস ইজ দ্য ট্রানজিশন স্টেট। এখন আমি কি ফাইনাল প্রোডাক্টে পৌঁছে গেছি? না, যাইনি, রাইট? তাহলে এইটা ফার্দার কোথাও একটা এরকমভাবে, সেটা এখানেও হতে পারে, এখানেও হতে পারে, হোয়াট এভার, তো ধরা যাক এখানে আছে প্রোডাক্টস, রাইট? তো তাহলে এই ক্ষেত্রে আবার এখান থেকে উঠে এরকম একটা হিল বানিয়ে দেন এখানে গিয়ে পৌঁছাবে, রাইট? তাহলে এখানে কিন্তু দুটো স্টেজ এলো, তাই তো? দুটো স্টেজ দেখো তোমরা এখানে, দুটো স্টেজ, দিস টু হিলস রিপ্রেজেন্ট দ্য টু স্টেজেস। এবার ফার্স্ট যে রিয়াকশন তার প্রোডাক্ট কি ছিল? দ্য ইন্টারমিডিয়েট। সো ইন্টারমিডিয়েটটা মধ্যখানে এসছে, আবার ইন্টারমিডিয়েট থেকে গিয়ে প্রোডাক্টে এসছে, উইচ ইজ বেসিক্যালি দ্য ডি প্লাস ই, রাইট? তো তাহলে এই ক্ষেত্রে ভালো করে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখো এখানে আমি দুটো ট্রানজিশন স্টেট পেলাম, ট্রানজিশন স্টেট 1, ট্রানজিশন স্টেট 2, রাইট? আর একটা ইন্টারমিডিয়েট পেলাম। এবার এরকম যত স্টেজ হবে ততগুলো এরকম হিলস হতে থাকবে। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে এই হিলগুলো সবসময় ইনক্রিজিংই হতে হবে বা ডিক্রিজিংই হতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। ইট ক্যান বি র্যান্ডম ডিপেন্ডিং আপন দ্য স্টেজেস। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে স্টেজে তোমার এই অ্যাক্টিভেশন এনার্জি সব থেকে বেশি হবে, মানে দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যাক্টিভেশন এনার্জি, রাইট? ধরো এটা EA1, এটা EA2, এটা ধরো EA3, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে EA2 ইজ গ্রেটার দ্যান EA3 গ্রেটার দ্যান EA1, রাইট? এবার তুমি যেখানে সব থেকে বেশি অ্যাক্টিভেশন এনার্জি পাবে, অর্থাৎ এক্ষেত্রে EA2, তাহলে এই হিলটাকে ক্লাইম্ব করে সারপাস করতে তোমার সব থেকে বেশি এনার্জি লাগছে, সবচেয়ে বেশি টাইমও লাগবে, রাইট? সো দোজ স্টেজে, মানে দ্যাট পার্টিকুলার স্টেজ যেখানে হাইয়েস্ট অ্যাক্টিভেশন এনার্জি, দ্যাট স্টেজ ইজ জেনারেলি নোন অ্যাজ দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, যেটাকে শর্টে ভেরি পপুলারলি তোমরা জানবে অ্যাজ RDS। তাহলে রেট ডিটারমাইনিং স্টেপ অর RDS, অর্থাৎ একটা রিয়াকশনের মাল্টি স্টেজ, মানে মাল্টি স্টেপ যদি হতে পারে, তাহলে যে স্টেজটাতে সব থেকে হাইয়েস্ট অ্যাক্টিভেশন এনার্জি হবে এবং সব থেকে বেশি টাইম নেবে, দ্যাট উইল কল দ্য রেট ডিটারমাইনিং স্টেপ। এখন দেখো কেন একে রেট ডিটারমাইনিং স্টেপ বলা হচ্ছে। তুমি ভাবো যে এই যে হিলটা বা এই যে স্টেপটা খুব ফাস্ট হয়ে যাবে, এটাও খুব ফাস্ট হয়ে যাবে, কিন্তু এইটা কি ফাস্ট হবে না। তাহলে আমি যদি বলি যে একটা রিয়াকশন কতটা তাড়াতাড়ি হবে, সেটা প্রিডমিনেন্টলি কোন স্টেপের উপর ডিপেন্ড করছে। ধরো একটা এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাচ্ছি। ধরো আমি পড়াচ্ছি, ক্লাসে হয়তো 50টা স্টুডেন্ট বসে আছে, 50 জনের মধ্যে 49 জনও ধরে নাও খুব ফাস্ট লিখে ফেললো সব, ঠিক? একজন আছে যে খুব স্লো লিখছে এবং আমাকে বলছে স্যার বোর্ডটা মুছবেন না, পাল্টাবেন না। তাহলে আমি কি নেক্সট টপিকে যেতে পারবো খুব তাড়াতাড়ি? পারবো না। সো ইভেন ইফ আই হ্যাভ টট ফাস্ট, আদার স্টুডেন্টস হ্যাভ টেকেন ডাউন দ্য নোটস ভেরি ফাস্ট, ওই একজন স্টুডেন্টের জন্য আমাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে। তাহলে আমার পড়ানোর যে স্পিড বা যে রেট, দ্যাট ইজ ডিপেন্ডিং আপন কোনজন? ওই 50 নম্বর স্টুডেন্টটা, যে হয়ে যাচ্ছে রেট ডিটারমাইনিং স্টুডেন্ট,
রাইট? তো একদম সিমিলার কনসেপ্ট, যে স্টেপটাতে সব থেকে বেশি টাইম লাগবে দ্যাট উইল বিকাম দ্য রেট ডিটারমাইনিং স্টেপ, RDS। একটা রিয়াকশনের গোটা স্পিড উইল ডিপেন্ড আপন দিস RDS। এবং এরপর যখন তোমরা অর্গানিক কেমিস্ট্রি রিয়াকশনস পড়বে তখন কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপ কোনটা সেটা তোমাদেরকে বুঝতে হবে, এবং এর থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন্স আসে রিলেটেড টু কাইনেটিক্স। ওকে, সো এই হয়ে গেল আমাদের এনার্জি ডায়নামিক্স। এবার এখান থেকে আরও একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, হয়তো ভালো করে লক্ষ্য করো। আমি কি বলতে পারি যে নাম্বার অফ ট্রানজিশন স্টেটস উইল বি ইকুয়াল টু নাম্বার অফ ইন্টারমিডিয়েট, যতগুলো ইন্টারমিডিয়েট পাচ্ছি +1? অলওয়েজ এটা হবে কি হবে না, নিজেরাই দেখো, নিজেরাই দেখো। তুমি দেখো এখানে দুটো ট্রানজিশন স্টেট পেয়েছো, একটা ইন্টারমিডিয়েট, তাহলে নাম্বার অফ ইন্টারমিডিয়েটস +1। তুমি এখানে দেখো, ধরো ফর এক্সাম্পল এইটাতে, এখানে আমি কতগুলো ইন্টারমিডিয়েট পাবো নিজেরাই চেক করো। দেখো দিস ইজ ওয়ান ইন্টারমিডিয়েট I1, দিস ইজ অ্যানাদার ইন্টারমিডিয়েট I2, এটা রিয়াক্ট্যান্ট, এটা ফাইনাল প্রোডাক্ট, রাইট? কতগুলো আমি ট্রানজিশন স্টেট পেয়েছি? 1 2 3। তাহলে নাম্বার অফ ইন্টারমিডিয়েট কতগুলো? দুটো। নাম্বার অফ ট্রানজিশন স্টেট কতগুলো? তিনটে। সো ইট ইজ অলওয়েজ নাম্বার অফ ইন্টারমিডিয়েটস +1, ট্রানজিশন স্টেট ততগুলো হবে অলওয়েজ। ঠিক আছে, ক্লিয়ার? সো আই হোপ যে এনার্জি ডায়নামিক্স কি করে দেখতে হয়, হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস হিয়ার, সেটা তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, ঠিক? এবং এটা কিন্তু অর্গানিক কেমিস্ট্রির অ্যাকচুয়াল রিয়াকশনস করার সময় আমাদের প্রচুর কাজে লাগবে, মানে এর ডিরেক্ট ইন্টারপ্রিটেশনটাই আমরা ইউজ করব, তখন বারবার আর এই গ্রাফ এঁকে এঁকে বুঝবো না। কনসেপ্টগুলোকে বোঝানোর জন্য গ্রাফটা এঁকে সব বুঝিয়ে দিলাম, এর পরবর্তীকালে যখন অর্গানিক রিয়াকশনসে তোমরা ঢুকবে তখন এই কনসেপ্টগুলো ডিরেক্টলি ইউজ হবে, যে কোনটা ইন্টারমিডিয়েট, কোনটা ট্রানজিশন স্টেট ইত্যাদি। ঠিক? ওকে, চলো। সো উই হ্যাভ কমপ্লিটেড দিস টপিক। নেক্সট টপিক আমরা যাই। নেক্সট টপিকটা হচ্ছে যে কি ভাবে দেখো অর্গানিক কেমিস্ট্রিতে যে কোনো, মানে শুধু অর্গানিক বলে না, কেমিস্ট্রিতে কোনো একটা রিয়াকশন হচ্ছে মানে এটা পুরোটাই হচ্ছে বিভিন্ন বন্ডসের ভাঙা আর জোড়ার খেলা, তাই তো? তাহলে এই যে বন্ডগুলোকে আমরা ভাঙবো সেটা কতভাবে ভাঙতে পারি সেইটা আমরা বোঝার চেষ্টা করব এখন। ঠিক? বেশ, চলো। সো বন্ড ক্লিভেজ, ক্লিভেজ মানে কি? ক্লিভেজ মানে হচ্ছে ভাঙা, কাটা, ঠিক আছে? মানে বেসিক্যালি দুটোর মধ্যে ভাগ, যেটা ভাগ করা হচ্ছে, বিভাজন করা হচ্ছে, ঠিক? সো দেয়ার আর বেসিক্যালি, তুমি যদি রাফলি বলো তাহলে 3 ভাবে বন্ডকে ভাঙা যেতে পারে। কিভাবে দেখা যাক, চলো। there are 3 ways। এক নম্বর হচ্ছে হোমোলিটিক ক্লিভেজ, বা যদি তুমি আরো মানে একদম ব্রডলি দেখো তাহলে দুভাবে ভাঙা যেতে পারে। এবার সেই দুভাবেটাকে আবার আরেকটা সাবটাইপ করতে পারি, দেখাচ্ছি। তো হোমোলিটিক ক্লিভেজ, দেখো নাম থেকেই কিন্তু সবসময় মনে রাখবে সবকিছু বোঝা যায় যে কি বলতে চাইছে, নামের মানেগুলো বোঝা তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। হোমোলিটিক ক্লিভেজ মানে কি? ধরো দুটো অ্যাটম আছে এ আর বি, তাদের মধ্যে একটা বন্ড আছে, রাইট? নাও হোয়াট এক্স্যাক্টলি ইজ ওয়ান বন্ড? এই বন্ডটার মানে হচ্ছে এ এর একটা ইলেকট্রন আছে, বি এর একটা ইলেকট্রন আছে, রাইট? এই তো আমার দুখানা ইলেকট্রন। এবার যদি এর মধ্যে কোনো একজন বেশি ইলেকট্রোনেগেটিভ হতো, সাপোজ বি ওয়াজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে এই বন্ডেড পেয়ার পুরোটাই বি এর দিকে টেনে নিত, রাইট? এবার যদি সেটা না হয়, ধরো আমি বলতে চাইছি যে ডেল্টা, হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশন হচ্ছে ডেল্টা ইএন মানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি, বিটুইন এ অ্যান্ড বি ইজ 0 অর ভেরি স্মল, খুবই ছোট, ঠিক আছে? তখন এই হোমোলিটিক ক্লিভেজ হওয়ার কথা, আদারওয়াইজ জেনারেলি হতে চাইবে না, ঠিক? তো এইখানে হোমোলিটিক কথাটার মানে হচ্ছে ইকুয়ালি ভাগ করা, ঠিক? তার মানে এই বন্ডে এর একটা ইলেকট্রন আছে, বি এর একটা ইলেকট্রন আছে, তারা বন্ড করেছে, রাইট? তাহলে আমি যদি এদেরকে ইকুয়ালি ভাঙতে চাই তাহলে আই হ্যাভ টু ব্রেক ইট ফ্রম দ্য মিডল, রাইট? ফ্রম দ্য মিডল। যদি এইভাবে ভেঙে দিই তাহলে আলটিমেটলি প্রোডাক্টটা কীরকমভাবে তৈরি হবে তুমি ভালো করে দেখো। প্রোডাক্টটা কি হয়ে যাবে? প্রোডাক্টটা হয়ে যাবে হচ্ছে এর কাছে এর ইলেকট্রন রইল, এর কাছে এর ইলেকট্রন রইল, রাইট?
তাহলে প্রোডাক্টস উইল বি এ ডট, মানে এর ইলেকট্রন এর কাছে রয়েছে। এবার একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকা মানে তোমরা জানো যে ইট ইজ আ র্যাডিক্যাল, রাইট? ইট ইজ আ ফ্রি র্যাডিক্যাল এবং ইট উইল বি হাইলি রিঅ্যাক্টিভ। কোনো আনপেয়ার্ড ইলেকট্রন থাকতে চায় না, ইট ওয়ান্টস টু বন্ড, রাইট? তো তাহলে এখানে আমি একটা এ এর ফ্রি র্যাডিক্যাল পেলাম আর একটা বি এর ফ্রি র্যাডিক্যাল পেলাম, ঠিক? সো দিজ আর দ্য প্রোডাক্টস হুইচ আর ফ্রি র্যাডিক্যালস। তাহলে হোমোলিটিক ক্লিভেজ যদি হয় তাহলে জেনারেলি ইউ উইল বি গেটিং ফ্রি র্যাডিক্যালস, ঠিক? এবং কোনো রিয়াকশানে যদি দেখো যে হোমোলিসিস স্টার্ট হয়েছে অর্থাৎ ফ্রি র্যাডিক্যাল তৈরি হয়েছে, তাহলে জেনারেলি ওই রিয়াকশনের গোটা লাইফ টাইমে পুরোটাই ফ্রি র্যাডিক্যাল দিয়েই হতে থাকবে। দ্যাট ইজ ওয়াই উই কল সাচ রিয়াকশনস অ্যাজ ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। বোঝা গেল? ফ্রি র্যাডিক্যাল মেকানিজম। এবার এইটার সব থেকে ইম্পর্ট্যান্ট এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো ফর এক্সাম্পল মিথেন ধরে নাও, ধরো মিথেন, এই যে মিথেন, ধরো এখানে একটা কার্বন কার্বন বন্ড ছিল, ঠিক? হ্যাঁ, যা ছিল চেন ছিল। সাপোজ যে এই বন্ডটা যদি হোমোলিসিস হয়, ইফ দিস বন্ডস গেটস হোমোলাইজড, দেন এর ইলেকট্রন এর কাছে, এর ইলেকট্রন এর কাছে, রাইট? তো আমি তোমাদেরকে বলছি ফোকাস করতে অন দিস পার্ট, এটার থেকে আমরা বোঝার চেষ্টা করছি ফ্রম দিস পার্ট। তো এই যে পার্টটা, এখান থেকে আমরা কি পেলাম? উই আর বেসিক্যালি গেটিং সামথিং লাইক দিস। এই যে আমার CH3 ডট, রাইট? CH3 ডট, এই যে CH3 ডট পেলাম, দিস উইল বি কল্ড দ্য মিথাইল ফ্রি র্যাডিক্যাল। মিথাইল ফ্রি র্যাডিক্যাল। এরকম ভাবেই তুমি যদি আরো বড় চেন থেকে আসে, ধরো ইথাইলের একটা দিকে তুমি এরকম ফ্রি র্যাডিক্যাল পেয়েছো, তো ইথাইল ফ্রি র্যাডিক্যাল এন্ড সো অন, ঠিক? তাহলে এই যে ফ্রি র্যাডিক্যাল, ভালো করে যদি দেখো এর হাইব্রিডাইজেশন এবং জিওমেট্রি কেমন হবে সেইটা বোঝা যাক, ঠিক? হাইব্রিডাইজেশন এবং জিওমেট্রি কেমন হবে দেখো, ভালো করে লক্ষ্য করো। আমি যদি এই পার্টটার, এই ফ্রি র্যাডিক্যালটার যদি আমি কার্বনের ইলেকট্রন কনফিগারেশন ভাবার চেষ্টা করি, তাহলে ইট উইল বি সামথিং লাইক দিস। এই হচ্ছে আমার 2s, এই হচ্ছে আমার 2p, রাইট? ফর কার্বন, দিস ফর কার্বন, 2s অ্যান্ড 2p, রাইট? এবার দেখো ভালো করে যদি তুমি লক্ষ্য করো, তাহলে এইখানে আমার চারখানা এরকম ইলেকট্রন থাকে, রাইট? সেজন্য জেনারেলি যদি স্যাচুরেটেড হাইড্রোকার্বন হয় তাহলে ইট বিকামস sp3 হাইব্রিডাইজড, রাইট? এবার এই তিনটেতে দেখো ভালো করে লক্ষ্য করো যে এইখানে হাইড্রোজেনের সঙ্গে বন্ডেড, এখানে হাইড্রোজেনের সঙ্গে বন্ডেড, এখানে হাইড্রোজেনের সঙ্গে বন্ডেড, আর একটাও বন্ডেড ছিল উইথ কার্বন বা হাইড্রোজেন হোয়াট এভার, কিন্তু সেটাকে হোমোলিসিস করে ভেঙে দেওয়া হয়েছে। সো নাও দিস ইলেকট্রন ইজ অ্যালোন, মানে এটা নিজস্ব আনপেয়ার্ড ইলেকট্রন, রাইট? এবার তাহলে আমি যদি হাইব্রিডাইজেশন দেখার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, হাইব্রিডাইজেশনের কন্ডিশনে মনে করে যদি দেখো, ইউ ক্যান টেক আইদার বন্ডেড, মানে যে অরবিটালে বন্ডিং হচ্ছে, অথবা লোন পেয়ার্স, রাইট? তাহলে এই যে অরবিটালটা যেখানে কিনা একটাই ইলেকট্রন রয়েছে, এটা তো এখন অবধি বন্ড করিনি কারোর সাথে, রাইট? তো তাহলে এই যে ইলেকট্রনটা, একে কি আমি হাইব্রিডাইজেশনে ধরবো? ডেফিনেটলি ধরবো না, রাইট? সো এই তিনটে মিলে হাইব্রিডাইজেশন হবে। সো হোয়াট am I getting? I am getting sp2 hybridization, রাইট? sp2 হাইব্রিডাইজেশন। আর এইটা একটা পি অরবিটাল হিসেবেই থাকছে। তো তাহলে এদের দেখতে কেমন হবে? ধরো এই আমার কার্বন, তোমরা জানো sp2 মানে ট্রায়াঙ্গুলার প্লেনার হয়, রাইট? সো দিস ইজ দ্য ট্রায়াঙ্গুলার প্লেন, যেখানে এদের মধ্যে 120 ডিগ্রি করে বন্ড অ্যাঙ্গেল, রাইট? তাহলে দিজ আর অল দ্য হাইড্রোজেন, 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 এবং ডেফিনেটলি দিস ইজ sp2, রাইট? মানে ট্রাইগোনাল প্লেনার। বেশ, এবার এই যে আর একটা এই পি অরবিটাল রয়েছে যেটা কিনা হাইব্রিডাইজেশনের মধ্যে পার্টিসিপেট করেনি, এটা তো পি অরবিটালই আছে। দিস ইজ নাথিং বাট সাম মেবি সে pz, 2pz অরবিটাল হয়তো। দিস উইল বি পারপেন্ডিকুলার টু দ্য ট্রায়াঙ্গুলার প্লেন। বোঝা গেল? দিস উইল বি পারপেন্ডিকুলার টু দ্য ট্রায়াঙ্গুলার প্লেন। তো তার মানে এই যে প্লেনটা, ধরো এই প্লেনটা এরকম ভাবে আছে, সেটাই 3D তে আমরা আঁকার চেষ্টা করেছি। সো দ্য পি অরবিটাল উইল বি পারপেন্ডিকুলার টু দিস, মানে
এইরকম ভাবে নর্মাল পি অরবিটাল রয়েছে। তাহলে দিস ইজ আ পি অরবিটাল টু পি অরবিটাল পারপেন্ডিকুলার টু দ্য ট্রায়াঙ্গুলার প্লেন, রাইট? এবং এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে একটা আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে। বোঝা গেল? পরিষ্কার? সো দিস ওয়াজ অ্যাবাউট দ্য হোমোলিসিস। পরিষ্কার? যারা স্ক্রিনশট বা কিছু নিতে চাও নিয়ে নিতে পারো। ওকে, চলো। সো নেক্সট টাইপ নাম্বার 2, সেটা হচ্ছে হেটেরোলিটিক ক্লিভেজ। হেটেরোলিটিক ক্লিভেজ। এখন দেখো, এখানেও খানিকটা নাম থেকে তুমি বুঝতে পারছো যে হেটেরোলিটিক মানে তাহলে কি হবে। হোমোলিটিক যদি ইকুয়ালি মাঝামাঝি ভাঙা হয়, হেটেরোলিটিক তার মানে আনইকুয়ালি, অর্থাৎ কোনো একটা সাইড থেকে ভাঙা, রাইট? তো দেখা যাক সে ব্যাপারটা কিরকম। ধরো তোমাকে আমি আবার বললাম যে এ আর বি এর মধ্যে বন্ড আছে, ঠিক? এবং এখানে আমি তোমাকে বললাম যে বি ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাই তো? তার মানে এখানে আমি ধরতে পারি যে ডেল্টা ইএন বিটুইন এ অ্যান্ড বি ইজ সিগনিফিক্যান্ট, মানে রয়েছে বেশ ঠিকঠাক, তাই তো? ইজ সিগনিফিক্যান্ট। তাহলে দিস ইজ দ্য কন্ডিশন, মেন কন্ডিশন ফর হেটেরোলিটিক ক্লিভেজ। যদি এটা হয় তাহলে ইলেকট্রন পেয়ার কে টেনে নেবে? ডেফিনেটলি বি টেনে নেবে, রাইট? যদি বি টেনে নেয় তাহলে ইলেকট্রন পেয়ার বি এর দিকে টেনে নিচ্ছে। তাহলে যদি এই বন্ডটা ভাঙার একটা সিচুয়েশন হয়, তাহলে তোমাদের কি মনে হয় এই বন্ডটা কোথা থেকে ভাঙতে চাইবে? ডেফিনেটলি বি তো ইলেকট্রন ছাড়তে চাইবে না, রাইট? তো তার মানে এইখান থেকে ভাঙবে। বোঝা গেল? এইখান থেকে ভাঙবে, ঠিক? এবার যদি এখান থেকে ভাঙে, সো হোয়াট আর দ্য প্রোডাক্টস? হ্যাঁ, সো হোয়াট আর দ্য প্রোডাক্টস? দেখো, তুমি যদি ভালো করে দেখো তাহলে এর কাছে একটা ইলেকট্রনও রইল না। এখানে যে বন্ডটা ছিল সেখানে তো একটা এর ইলেকট্রন, একটা বি এর ইলেকট্রন, কিন্তু দুটো ইলেকট্রনই বি টেনে নিল, ঠিক? তাহলে ভেঙে গেল যখন, তখন এর কাছে নিজের যে ইলেকট্রনটা ছিল, দিস ওয়ান, এটা কি আর এর কাছে থাকলো না। তার মানে এ হ্যাজ লস্ট ওয়ান ইলেকট্রন, সো ইট হ্যাজ বিকাম আ ক্যাটায়ন, রাইট? ক্যাটায়ন। এবং বি আবার একটা এক্সট্রা ইলেকট্রন ঝেড়ে দিয়েছে এর থেকে, রাইট? তো তার মানে বি উইল বিকাম it will become an anion. So B will be an anion. So these are the products of the heterolytic cleavage. তাহলে heterolytic cleavage কখন হয়? ডেল্টা ইএন যখন মোটামুটি ঠিকঠাক থাকে, তখন যে বেশি ইলেকট্রোনেগেটিভ সেই ইলেকট্রন টেনে নেয়, সো দ্যাট উইল বিকাম অ্যান অ্যানায়ন, এবং যার থেকে টেনে নিল দ্যাট উইল বিকাম আ ক্যাটায়ন। সো দিস টু আর দ্য প্রোডাক্টস অফ দ্য হেটেরোলিটিক ক্লিভেজ। এখন এখানে অর্গ্যানিকে যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে what are some important products that we obtain? দেখো, সেটা আমরা বুঝে নিই। ধরা যাক যে বেশ, ধরা যাক এক্সাম্পল 1 বা টাইপ 1 এটার, ঠিক? ধরো ফর এক্সাম্পল, ধরো এখানে এরকম কিছু একটা ছিল, CH3Cl, রাইট? এই যে CH3Cl, তার মানে বেসিক্যালি কার্বনের সঙ্গে হাইড্রোজেনের বন্ডস এবং ক্লোরিনের বন্ড, রাইট? যদি আমরা পার্টিকুলারলি এই বন্ডটার কথা ভাবি, এই বন্ডটাতে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? ডেফিনেটলি ক্লোরিন, রাইট? এবার তাহলে ক্লোরিন এই ইলেকট্রনগুলোকে টানছে, তাহলে যদি এটাকে হেটেরোলিটিক্যালি ভাঙা হয় তাহলে আমি কি পাবো? হোয়াট I will get something like this, right? দেখো, এই পার্টটা থেকে কার্বনের একটা ইলেকট্রন ক্লোরিন নিয়ে পালিয়ে গেল, তাহলে ইউ আর গেটিং CH3+, রাইট? এবং ক্লোরিন বেরিয়ে গেছে Cl- হয়ে। তো এই যে CH3+টাকে আমরা পেলাম, দিস ইজ কল্ড আ কার্বোক্যাটায়ন। কার্বনের ওপর ক্যাটায়ন আছে বলে কার্বোক্যাটায়ন। দিস পার্টিকুলারলি উইল বি কল্ড মিথাইল কার্বোক্যাটায়ন। এরকম লম্বা চেনেরও কোথাও একটা হতে পারে, অ্যাকর্ডিংলি তার নাম ইত্যাদি হবে, ঠিক? সো হয় কিভাবে? ঠিক এইভাবে ঘটনাটা
ঘটবে। পরিষ্কার? বেশ, যদি এটা বুঝে গিয়ে থাকো তাহলে আমরা কার্বোক্যাটায়নের জিওমেট্রিটা একবার দেখে নিই, হাইব্রিডাইজেশনের জিওমেট্রি। আচ্ছা, আবার কার্বনের কথা ভাবো। কার্বনের এই হচ্ছে ধরো আমার 2s এবং এই হচ্ছে ধরো আমার 2p, রাইট? এখানে কার্বনের অরিজিনালি কটা ইলেকট্রন ছিল? 1 2 3 4 এক্সাইটেড স্টেটে, রাইট? এবার এই যে 4টে ইলেকট্রন ছিল এরা সবাই বন্ডেড ছিল, রাইট? দিজ আর উইথ হাইড্রোজেন এবং দিস ওয়াজ উইথ ক্লোরিন, রাইট? এবার ক্লোরিন কি করেছে? ক্লোরিন পুরো এই ইলেকট্রন পেয়ারটাকে নিয়ে হাওয়া হয়ে গেছে, ঠিক? ওর থেকে ঝেড়ে দিয়েছে। তাহলে এই যে অরবিটালটা এটা পুরোটাই ফাঁকা হয়ে গেল, রাইট অর নট? এই অরবিটালটা পুরোটাই ফাঁকা হয়ে গেল। তাহলে আমরা যদি হাইব্রিডাইজেশনের কথা ভাবি, সো দিস এইটুকুই নিতে হবে, এটা তো ফাঁকা অরবিটাল, নেওয়া যাবে না। তাহলে আগেন হোয়াট we are getting sp2 hybridization, পরিষ্কার? and definitely now this is C+। তো তাহলে এর জিওমেট্রিটাও কেমন? এর জিওমেট্রিটাও সেই sp2 মানে ট্রায়াঙ্গুলার প্ল্যানার। সো ইট উইল বি সামথিং লাইক দিস, যে এই যদি আমি একটা ট্রায়াঙ্গুলার প্লেন আঁকি, ঠিক? তো তাহলে এই ট্রায়াঙ্গুলার প্লেনের 3টে ভার্টেক্সে হাইড্রোজেনগুলো রয়েছে, রাইট? হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এবং এই যে অরবিটালটা, দিস ইজ अगेन আ পিওর p অরবিটাল, পিওর 2p অরবিটাল। এই অরবিটালটা কেমন ভাবে থাকবে? अगेन পারপেন্ডিকুলার টু দ্য ট্রায়াঙ্গুলার প্লেন। বাট হোয়াট ইজ দ্য ওনলি ডিফারেন্স? ওনলি ডিফারেন্স ইজ দ্যাট উইথ দ্য ফ্রি র্যাডিক্যাল, যে ওখানেও এই পারপেন্ডিকুলারলি p অরবিটালটা থাকতো, কিন্তু ওখানে একটা ইলেকট্রন থাকতো ফ্রি র্যাডিক্যালে, কার্বোক্যাটায়নে ইলেকট্রনটা আর নেই, সেই জন্য এটা ক্যাটায়ন হয়ে গেছে, রাইট? সো দিস ইজ বেসিক্যালি আ কার্বোক্যাটায়ন, যেখানে এটা ভেকেন্ট p অরবিটাল, ভেকেন্ট p অরবিটাল, अगेन পারপেন্ডিকুলার টু দ্য ট্রাইগোনাল প্লেন। পরিষ্কার? পরিষ্কার? ওকে। আচ্ছা, আগেরটাতে ভেকেন্ট লিখেছিলাম না কি লিখেছিলাম? হ্যাঁ, 2p অরবিটাল। দিস উইল কন্টেন 1 ফ্রি ইলেকট্রন, বা 1 ফ্রি বললে ভুল হবে, আনপেয়ার্ড ইলেকট্রন, আনপেয়ার্ড ইলেকট্রন, ঠিক? ওকে, চলো তাহলে কার্বোক্যাটায়ন বুঝতে পারলাম কি করে হয়। বেসিক্যালি যখন আমার কার্বনের থেকে কেউ একজন একটা মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম ইলেকট্রন টেনে ভেঙে বেরিয়ে যাচ্ছে, ঠিক? এবার উল্টোটাও তো হতে পারে, কখনো উল্টোটাও তো হতে পারে। ধরো ফর এক্সাম্পল এক্সাম্পল টু, ধরা যাক কোনো কারণে কার্বন এবং হাইড্রোজেনের যে বন্ডস, মানে ধরো এখানে যা আছে এখানে, আচ্ছা ধরো এইচই আছে, ধরে নিলাম আমি তর্কের খাতিরে, এখানেও ধরো হাইড্রোজেন আছে। এবার ধরো কোনো কারণে এই বন্ডটা ভাঙতে চাইছে। এখন দেখো কার্বন আর হাইড্রোজেনের মধ্যে যে বন্ড, ডেফিনেটলি কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, রাইট? তো তার মানে এই বন্ডেড পেয়ারকে কে টানছে? কার্বন টানছে। তাহলে এই সিচুয়েশনে যদি এই বন্ডটাকে ভাঙতে হয়, তাহলে এই বন্ডটা ভাঙার টেন্ডেন্সি কি হবে? ডেফিনেটলি ফ্রম দিস সাইড, রাইট? যদি সেটা হয় তাহলে হোয়াট আর উই গেটিং? উই আর গেটিং সামথিং লাইক CH3 মাইনাস এবং H প্লাস, রাইট? তো তাহলে এই ক্ষেত্রে কার্বন ইজ বিকামিং দ্য অ্যানায়ন উইচ ইজ কল্ড কার্বনায়ন। যেরকম কার্বোক্যাটায়ন সেরকম কার্বো অ্যানায়ন বা কার্বনায়ন, ঠিক? অ্যান্ড দিস ইজ দ্য হাইড্রোজেন ক্যাটায়ন, মানে অ্যাসিডের মতো, ঠিক আছে? সো দিস ইজ কার্বনায়ন। বেশ, খুব ভালো কথা। এবার এই কার্বনায়নের জিওমেট্রি এবং হাইব্রিডাইজেশন চেক করি আমরা, চলো। ওকে, সো দিস ওয়াজ কার্বন, अगेन দিস ইজ 2s অরবিটাল, দিস ইজ 2p অরবিটাল, রাইট? বেশ, এখানে কি ছিল? এখানে আমার কার্বনের এরকম 4টে ইলেকট্রন ছিল, খুব ভালো কথা। অরিজিনালি কি ছিল? অরিজিনালি এরকম হাইড্রোজেনের সঙ্গে বন্ডেড ছিল প্রত্যেকটা ইলেকট্রন, রাইট? বাট এখন কি হয়েছে? এখন আমার হাইড্রোজেনের ইলেকট্রনটাও কার্বন নিয়ে নিয়েছে, মানে এই ইলেকট্রনটা কার্বনের নিজের হয়ে গেছে, রাইট? তাহলে এবার যদি আমি হাইব্রিডাইজেশন দেখি, দেখো এগুলো সমস্ত কটাই কিন্তু ফিল্ড আপ অরবিটাল, মানে বন্ডেড পেয়ার অথবা লোন পেয়ার। দিস ইজ বেসিক্যালি বিকামিং আ লোন পেয়ার যখন এটা C মাইনাস হয়ে গেছে, রাইট? তো তার মানে এই পুরোটাকেই নিয়ে হাইব্রিডাইজেশন হবে। তাহলে ডেফিনেটলি sp3 হাইব্রিডাইজেশন উইথ 1 লোন পেয়ার, রাইট?
এবার sp3 মানেই তোমরা জানো কি হাইব্রিডাইজেশন, কি জিওমেট্রি হবে, ডেফিনেটলি টেট্রাহেড্রাল জিওমেট্রি হবে। তাহলে এটা কেমন দেখতে হবে, এটা দেখতে হবে সিম্পলি কার্বন, এখানে একটা লোন পেয়ার রয়েছে উইচ ইজ মাইনাস, কার্বন মাইনাস, তাই জন্যই লোন পেয়ার, তাই তো। আর এইখানে আমার টেট্রাহেড্রালি হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, রাইট। এবং ডেফিনেটলি দ্য বন্ড অ্যাঙ্গেলস উইল বি লেস দ্যান 109 ডিগ্রি 28 মিনিটস বিকজ অফ দ্য লোন পেয়ার রিপালশন, স্কুইজ করে দেবে একটু, ঠিক। তাহলে দিস ইজ দ্য জিওমেট্রি, বোঝা গেল পরিষ্কার একদম ব্যাপারটা। তাহলে এই ধরনের ক্লিভেজ হতে পারে যে কোনো একটা রিয়াকশন হওয়ার সময়। সো হোমোলিটিক ক্লিভেজ, হেটেরোলিটিক ক্লিভেজ, এবং হেটেরোলিটিক ক্লিভেজের কার্বনের ওপর যদি আমরা এক্সাম্পল হিসেবে দেখি, তাহলে এখান থেকে আমার কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে when carbon is attached to a more electronegative atom, অথবা কার্বো অ্যানায়ন তৈরি হতে পারে when carbon is more electronegative than the other atom। আর হোমোলিসিস হলে রেজাল্ট কি হবে, উইল গেট কার্বন ফ্রি র্যাডিক্যাল। পরিষ্কার? তো এই পর্যন্ত সমস্ত ডিটেল আজকে আমরা শিখলাম। নেক্সট ক্লাসে গিয়ে আমরা নেক্সট টপিকস অর্থাৎ ইলেকট্রনিক এফেক্টস শুরু করব নেক্সট লেকচারে। সো টিল দেন, গুড বাই, হ্যাপি লার্নিং।